আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা রেবিস, দ্যাট ইজ জলাতঙ্ক অথবা হাইড্রোফোবিয়া, এর উপর কিছু কথা বলবো। তোমাদের অনেক দিনের জিজ্ঞাসা ছিল এটা সম্বন্ধে কিছু বলার জন্য। আমার মনে হয় ছাত্র, ডাক্তার এবং নন মেডিকেল যারা, তাদেরও অনেক প্রশ্ন থাকে। আশা করছি তোমরা উপকৃত হবে। তাহলে আজকে আমরা রেবিসের উপর কথা বলবো। রেবিসটা একটা জুনোটিক ডিজিজ। জুনোসিস তার মানে হচ্ছে কিছু ডিজিজ এবং ইনফেকশন আছে যেগুলা মানুষ এবং প্রাণীর মাঝখানে আসা যাওয়া করে। যেই ডিজিজগুলোকে আমরা বলি জুনোটিক ডিজিজেস। এই জুনোটিক ডিজিজগুলো অনেক অনেক আগে থেকেই ইতিহাস খুঁজে পাওয়া যায়। সেই এটাকে আমরা বলা হয় বাইবলিক বা বাইবেলের আমল থেকেই দুইটা ডিজিজ, বিশেষ করে প্লেগ এবং রেবিস, এই দুইটার উল্লেখ পাওয়া যায়। তো জুনোটিক ডিজিজগুলো আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে অ্যানথ্রোপোজোনোসিস, দ্যাট ইজ অ্যানিমেল টু ম্যানে যাচ্ছে। কতগুলো আছে জু অ্যানথ্রোপোনোসিস, মানুষ থেকে লোয়ার ভার্টিব্রেটের মধ্যে যায়। আরটা হচ্ছে অ্যামফিজেনোসিস, দ্যাট ইজ ম্যান টু অ্যানিমেল অথবা অ্যানিমেল টু ম্যান, আইদার ডিরেকশনে ডিজিজগুলো ট্রান্সমিট করতে পারে। এটা হচ্ছে অ্যামফিজেনোসিস। আজকে আমরা রেবিস নিয়ে একটু কথা বলি। রেবিসের যে ডিজিজ এজেন্ট, সেটার নাম হচ্ছে লাইসা ভাইরাস টাইপ 1। এটা অনেকটা দেখতে মাইক্রোস্কোপে নিচ্ছে বুলেটের মতো, বুলেট শেপ। আর রেবিস দেখতে গেলে আমাদের কিছু সারা ওয়ার্ল্ডই মোটামুটি রেবিস পাওয়া যায়। কতক কতক দেশে বেশি, ইন্ডিয়ান এরিয়াতে আবার কোথাও কোথাও কম। যে সমস্ত জায়গায় রেবিস একদমই পাওয়া যায় না, আমরা কমিউনিটি মেডিসিনের ভাষায় বলি রেবিস ফ্রি কান্ট্রিজ। যে সমস্ত কান্ট্রিতে 2 বছর কন্টিনিউয়াস 2 বছর কোনো রোগ কোনো ট্রেস করা যাবে না, সেইগুলোকে আমরা বলি ডিজিজ ফ্রি কান্ট্রিজ। তো রেবিস ফ্রি কান্ট্রিজের মধ্যে আছে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সুইডেন, হ্যাঁ এইগুলো আছে। আরও কিছু কান্ট্রি আছে, এগুলো চেঞ্জ হয়, ইয়ার টু ইয়ার চেঞ্জ হতে পারে ডিজিজগুলো। তার মধ্যে আমরা যদি এখন ক্লাসিফাই করি রেবিসের অ্যাকর্ডিং টু রিজার্ভয়ার, আমরা ক্লাসিফাই করতে পারি আরবান রেবিস, ওয়াইল্ড লাইফ রেবিস, ব্যাট বা বাদুর রেবিস। আরবান রেবিস তো বোঝা যাচ্ছে শহর এলাকায় এগুলা বেশি পাওয়া যায়। সাধারণত ওয়াইল্ড লাইফ যেগুলো থাকে, ওয়াইল্ড লাইফগুলা ডোমেস্টিক ডগ বা ক্যাটকে বাইট করে, সেই ডগ আবার বাইট আমাদের মানুষকে বাইট করতে পারে, এইভাবে ট্রান্সমিশন হয়। আর ওয়াইল্ড লাইফ রেবিস যেটা সরাসরি জ্যাকেল, ফক্স অথবা হায়নার মাধ্যমে, হ্যাঁ, যারা মানুষের কাছে আসতে পারে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। আর এটা হচ্ছে ব্যাট রেবিস, বাদুরের বা ভ্যাম্পায়ার ব্যাট, যেটা ভাগ্য ভালো যেটা আমাদের এই দিকে এশিয়ান কান্ট্রিতে নাই। এটা মেইনলি ল্যাটিন আমেরিকা, দ্যাট ইজ ব্রাজিল, তারপর ভেনেজুয়েলা, মেক্সিকো, ওই সমস্ত জায়গায় দেখা যায় ভ্যাম্পায়ার টাইপের ব্যাটগুলা বাদুরের মাঝখানে ছড়াইতে পারে। এখন এই রেবিসের ওই হোস্ট ফ্যাক্টর কারা, কাদের কাদের রেবিস হইতে পারে? মোটামুটি অল ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল ইনক্লুডিং ম্যান। সকালে বোঝা গেল যত আমাদের উষ্ণ রক্তের প্রাণী যত আছে সবারই রেবিসটা হতে পারে। আর যদি মানুষের মধ্যে, আমরা এটা বলি রেবিস ইন ম্যান ইজ এ ডেড অ্যান্ড ইনফেকশন। ডেড অ্যান্ড ইনফেকশন পরীক্ষায় কিন্তু এগুলো আমরা ধরি যে ডেড অ্যান্ড ইনফেকশন কি। এটা হচ্ছে যে ভাইরাসটা যদি একবার কোথাও ঢুকে, সে ওই লোকটাকে মৃত্যু ঘটাবে অথবা সে রোগ জীবাণুটা মরে যাবে, ওইটাকে আর ফেরত আসবে না একদম আনটিল ডেথ। এটা হচ্ছে ডেড অ্যান্ড ইনফেকশন। এখন থেকে আমরা রেবিসটা কিভাবে ট্রান্সমিট করে, মুড অফ ট্রান্সমিশন। এক নম্বর হচ্ছে মেইনলি বাই অ্যানিম্যাল বাইটস। যদি কোনো রেবিড অ্যানিম্যাল মানুষকে বা আমাদের যাকে কামড় দিবে তার মাঝখানে এটা ছড়াতে পারে। তারপরে লিক্স, যদি আমরা যেটা বলে চাটাচাটি করা, যদি অ্যাব্রেডেড স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনের উপরে যদি চাটে, ইনট্যাক্ট স্কিন যদি থাকে, চামড়াটা যদি ভালো থাকে, তাহলে যদি রেবিড অ্যানিম্যাল জিব্বা যে চাটে তাহলে সমস্যা নাই। কিন্তু আমাদের স্কিনটা যদি অ্যাব্রেডেড থাকে বা লেসারেটেড থাকে, কাটা ছেঁড়া থাকে, ছেঁড়া, হ্যাঁ, সেই কাটা ছেঁড়ার উপরে যদি সে চাটাচাটি করে তাহলে রোগটা হইতে পারে।
আরেকটা হচ্ছে পার্সন টু পার্সন, যেমন সাধারণত দেখা যায় যদি বাচ্চাদের হয়, চাইল্ড বাইটিং ইটস প্যারেন্টস, তার বাচ্চারা যদি বাবা মা লালন পালন করে, যদি তোমার আক্রান্ত বাচ্চা বাবা মাকে কামড় দেয় তাহলে হতে পারে। বা অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন হলে, যদি কেউ কিডনি হতে বা কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করলো, ওই রুগীর যদি রেবিস থেকে থাকে তাহলে হইতে পারে, সেটা এইভাবে হইতে পারে। ইনকুবেশন পিরিয়ডটা যদি আমরা দেখি, ইন ম্যান ইট ইজ হাইলি ভেরিয়েবল, commonly 3 to 8 weeks following exposure, but maybe 4 days to many years। তাহলে কত ভেরি করতেছে এটা ইনকুবেশন পিরিয়ডটা, লম্বা সময় ভেরি করে। ম্যান টু ম্যানের বা অ্যানিমেল যদি ম্যান কামড় টামড় দেয়, খুব 4 দিনের মধ্যে হইতে পারে এবং কয়েক বছরও যেতে পারে। ইউজুয়ালি দেখা যায় যে তোমার ওই 10 থেকে 10 দিনের পরে শুরু হয়ে যায় সাধারণত, কমনলি 3 to 8 weeks following exposure। ক্লিনিক্যাল পিকচারটা আমরা দেখি রেবিসের, তার লক্ষণগুলা কি দেখা যাবে। হ্যাঁ, রেবিস ইন ম্যান ইজ কল্ড হাইড্রোফোবিয়া, বিগিনস উইথ প্রোড্রোমাল সিমটম। আমরা জানি প্রোড্রোমাল সিমটমগুলা সাধারণত ওই যে তোমার জ্বর জ্বর ভাব, ঠান্ডা, গলা ব্যথা, হ্যাঁ, নাক দিয়ে পানি পড়া, অন্যান্য যে ভাইরাল ডিজিজগুলা সেরকমই কমন থাকে। তো রেবিসটাও তো একটা ভাইরাল ডিজিজ, জোনোটিক ডিজিজ। আর এরপর পর আস্তে আস্তে কি হয়, পেশেন্ট ইজ ইনটলারেন্ট টু নয়েজ, ব্রাইট লাইট, এগুলো সহ্য করতে পারে না। পরের পর্যায়ে হয় এরোফোবিয়া, ফিয়ার অফ এয়ার, ইট ইজ ডিউ টু স্পাজম অফ ফেরেঞ্জিয়াল অ্যান্ড নেক মাসল। তখন একটু বাতাস বা কোনো কিছু দেখলো যে তার গলা মাসুলের স্পাজম হতে থাকে। এরোফোবিয়ার পরে মেন্টাল চেঞ্জ হয় কিছু, ফিয়ার অফ ডেথ, অ্যাঙ্গার, তারপরে ইরিটেবল হয়ে যায় লোকটা, ডিপ্রেশনে ভুগতে থাকে। এইভাবে তার মন টন খারাপ হয়, সে রাগান্বিত হয়ে যায় দেখে, তখন সে খেপে যায় সহজে, এবং এরকমও হয় সে মানুষকে কামড়ানো আরম্ভ করতে পারে, যাকে সামনে বাচ্চা তখন অনেক সময় কামড়াইতে আরম্ভ করে। মানুষ যেটাকে বলে যে পেটে কুকুরের বাচ্চা হয়েছে, কুকুরের মতো আচরণ করতে থাকে, মেন্টাল চেঞ্জ হয়ে যায়। শেষের দিকে হচ্ছে কি হাইড্রোফোবিয়া, যেটাকে আমরা বলি জলাতঙ্ক, ফিয়ার অফ ওয়াটার, mere sight of sound or water may cause spasm of muscle of deglutition। শুধু পানির শব্দ হচ্ছে শুনলো বা কোথাও যদি পানির ছবি দেখলো, তাতে করে তো গলা স্পাজম আরম্ভ হয়ে যায়, ভয় পাইতে থাকে, তখনই আমরা বলি হাইড্রোফোবিয়া। ট্রিটমেন্ট যদি আমরা চিন্তা করি, দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ ফর রেবিস, তার মানে কি আলটিমেটলি ডেথ, নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো পর্যন্ত বের হয় নাই। তাহলে তাকে কি করব, যে পেশেন্টটাকে আমরা আইসোলেট করে একটা কোয়াইট রুম, প্রোটেক্টেড ফ্রম ব্রাইট লাইট, নয়েজ, হ্যাঁ, বা কারেন্ট ফ্লো অফ এয়ার, এরকম একটা রুমে নিয়ে যাবো যেখানে বাতাস চলাচল নাই, শব্দ টব্দ নাই, সেরকম জায়গায় আমরা রুগীটাকে আইসোলেট করে রাখি। এটা ইনফেকশাস ডিজিজ হসপিটালে এরকম আলাদা রুম থাকে, এখন যেরকম করোনার জন্য আমরা আইসোলেশন রুম আলাদা আছে। আর ট্রিটমেন্ট সাধারণত কি করে, সিডেটিভ দিই একটা, বিশেষ করে মরফিন জাতীয় ওষুধ দেওয়া হয়, আর ডায়োরিটিক্স দেওয়া হয়, নিউট্রিশন এবং হাইড্রেশন এটা মেনটেন করার চেষ্টা করা হয়, আইভি ফ্লুইডের মাধ্যমে এইগুলা করা হয়। তারপর আলটিমেটলি তো সে মারাই যায় লোকটা। মর্টালিটি রেট হচ্ছে নিয়ার 100%, নিয়ার 100%। কত মানে ফ্যাটাল ডিজিজ এটা, 100% বললাম না কেন, এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখা গেছে মাত্র আপ টু ডেট অনলি 3 পিপল আর অন রেকর্ড হু হ্যাভ বিন স্ট্রিকেন উইথ রেবিস হ্যাভ সারভাইভড। সারা ওয়ার্ল্ডে রেকর্ড খুঁজে দেখা গেছে যে মনে করা হয় যে হয়তো জনাতিনেক লোক হয়তো রেবিস হওয়ার পরে কোনো ক্রমে বেঁচে গেছে। আসলে এটাকে আমরা বলি 10% মর্টালিটি। পরীক্ষার সময় ধরিও আমরা যে 10% মানে 10% মর্টালিটি রেট, এরকম একটা ডিজিজের নাম বলো, সেটা বলা হচ্ছে মর্টালিটি রেট, ফেলে আমরা বলবো রেবিস। সেই জন্য পরীক্ষার সময় কিন্তু রেবিসের A to Z সব কিছু ধরা হবে। এটা এরকম একটা মারাত্মক ডিজিজ, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের জন্য, এটা অল অর নান, এটা হলে মারাই যাবে, ডেড এন্ড ইনফেকশন আমরা বললাম। তো আমরা কি করবো রোগটার জন্য, কি করতে পারি,
কিছু ব্যবস্থা তো নিতে হবে। এটা একটা দুটো ভাগ করছি, একটা হলো পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আর একটা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। পোস্ট এক্সপোজারটা আগে বলি, এটা ইম্পর্টেন্ট বেশি। যদি একটা মানুষ অলরেডি আক্রান্ত হয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে কুকুরের বা অন্য কোনো রেবিড অ্যানিমেলের, তারপরে কি ব্যবস্থা নেব? এখানে একটা জিনিস খেয়াল করো যে হিউম্যান এক্সপোজার্স শুড বি ট্রিটেড অ্যাজ এ মেডিকেল ইমার্জেন্সি। এটা অলওয়েজ মেডিকেল ইমার্জেন্সি। প্রথম আমরা খেয়াল করব যে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। পরের পর্যায়ে কি দিয়ে শুরু করব? যেখানে পাই প্রথমে আমরা লোকাল ট্রিটমেন্ট অফ উন্ড যেটা থাকে, যেখানে বাইট করছে সেই জায়গা স্থানীয়ভাবে ওই জায়গাটা চিকিৎসা শুরু করে দিতে হবে। এর কি করব আমরা দেখো, করতে পারি প্রথম ক্লিনজিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার ফর 15 মিনিট। হাতের কাছে যদি সাবান না থাকে তাহলে শুধু পানি দিয়েই আমরা ওয়াশ করবো, সাথে সাথে পানি ওয়াশ করব। যদি রানিং ওয়াটার থাকে, স্পিডে পানিটা আসতেছে, তাহলে সেটা আরও বেশি ভালো। যত দ্রুত সম্ভব ওয়াশ করতে হবে। তারপরে কেমিক্যাল ট্রিটমেন্ট আমরা করি। ওই জায়গাটা ওয়াশ করার পরে অ্যালকোহল বা আয়োডিন বা পোভিডন এগুলো দিয়ে ওয়াশ করে দিব। নেক্সট পয়েন্টটা হচ্ছে সিউচারিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাদাভাবে পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যে কি সেলাই করবা কি না। এই যে তোমার জলাতঙ্কের রুগীকে কুকুরে কামড় দিল বা অন্য কোনো এনিমেলে বাইট করলো, সেই জায়গাটা সেলাই করবা কিনা, সিউচার দিবা কিনা। দেখো এই যে কথাটাকে খুব খেয়াল করতে হবে এখানে। wound should not be sutured because additional trauma spread the virus into deeper tissue. আমরা জানি এটা স্পেশাল ডেফিনেশন হচ্ছে কোথায়, নার্ভাস সিস্টেমের জন্য। এই ডিজিজটা কিন্তু আলটিমেটলি নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। আমি যদি আবার সেলাই করতে যাই, ইনজুরি করে ফেলি, আরো ওই খুঁচাখাচি দিলাম, তখন আরো ব্লাড বের হবে, টিস্যু ইনজুরি হয়ে আরো ভাইরাসটা আরো স্প্রেড করবে। সেই জন্য ওই ইমিডিয়েটলি কোনো সময় সেলাই করা যাবে না। দরকার পড়লে আমরা চাপায় কোনো মোটা ব্যান্ডেজ দেওয়া এ পজিশনে রেখে দিব। If suture is necessary, it should be done after 24 to 48 hours, applying minimum stitches. যত কম সংখ্যক সেলাই দেওয়া যায়। যদি করতেই হয়, সেলাই যদি দিতেই হয়, এত বড় উন্ড হয়েছে যে আর মানে পজিশনে আসবে না, তাহলে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা পরে সেলাই করব আমরা। বাই দিস টাইমে কোনো ক্লোজার কোনো মানে পজিশনে আনার জন্য আমরা অন্য কোনো মোটা ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে পেঁচায় রাখবো জায়গাটা। আর লোকালি আমরা ইনফিলট্রেট করতে পারি ইমিউনোগ্লোবিউলিন। এটাকে কি বলা হচ্ছে? অ্যান্টি রেবিস সেরাম, আরআইজি বলি আমরা, রেবিস ইমিউনোগ্লোবিউলিন, আরআইজি। আমরা আরেকটা কি পড়ছিলাম? টিআইজি, টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন। এটা আমাদের দেশে অ্যাভেলেবল, বাট আরআইজিটা এখনো ওইভাবে আমরা প্র্যাকটিস করি না। তারপরে আরেকটা কাজ করি আমরা, যদি প্রয়োজন মতো অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টি টিটেনাস মেজার নেই। যদি তার টিটেনাসের শিডিউলটা করা না থাকে, তাহলে টিটেনাসের শিডিউল আমরা শুরু করে দেবো। কারণ এখানে ইনজুরি হয়ে যায়, তো ইনজুরি হইলে পরে অন্য জায়গা থেকে এনভায়রনমেন্ট থেকে টিটেনাস আসতে পারে, যার মাইক্রো অর্গানিজম আসতে পারে, তখন আবার মরার সাথে খাড়া লেগে যাবে, দুইটা ডিজিজ একসাথে হয়ে যাবে। সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক এবং টিটেনাসের জন্য একটা মেজারমেন্ট আমরা নিই। মূল কাজটা তো আমরা জানি, এখানে ভ্যাকসিন দেওয়া। চিকিৎসা বলি বা প্রিভেনশন বলি, দুইটাই আমরা ভ্যাকসিন দিই। ভাগ্য ভালো যে লুইস পাস্তুর উনি ভ্যাকসিনটা আবিষ্কার করে গেছিলেন, ইমিউনাইজেশন বা ভ্যাকসিন। এখানে আমরা এখন কথা বলবো ইন্ডিকেশন ফর ভ্যাকসিন। আমার এই ক্লাসটার মূল কারণই হচ্ছে এই কথাগুলো আলোচনা করার জন্য। তোমরা ছাত্ররা তো বটেই, অনেক ডাক্তার, সিনিয়র প্রফেসররাও, প্লাস অনেক আত্মীয় স্বজন প্রায়ই ফোন করে যে এই কামড় দিচ্ছে বিড়ালে, কুকুরে, এই করছে সেই করছে, ভ্যাকসিন দিতে হবে কিনা, কয়টা ভ্যাকসিন দিব, বা না দিলেও হবে কিনা। মানে প্রচুর প্রশ্ন থাকে প্রতি মাসে তো একটা দুটা টেলিফোন আসে। আমি আশা করি তোমরা খেয়াল করে শোনো, তোমাদের এই প্রশ্নগুলো আর যেন করতে না হয়, নিজেরাই উত্তর দিতে পারবে। দেখি আমরা ইন্ডিকেশন ফর ভ্যাকসিন। Number 1, vaccine should be started immediately if animal shows sign of rabies or dies within 10 days of observation. তাহলে এক নম্বর কথা হলো, যদি আমি
জিজ্ঞাসা করতে হবে যে কিসে কামড় দিচ্ছে, বিড়াল হোক বা কুকুর হোক বা যেটাই হোক, সেটার মধ্যে সেই কুকুরটার মধ্যে কোনো রেবিসের লক্ষণ দেখা যায় কিনা, অথবা এই কুকুরটা বা বিড়ালটা 10 দিনের ভিতর মারা যায় কিনা, খুবই ইম্পর্টেন্ট। তার মানে যদি তোমার যদি সম্ভব হয়, সে যদি কুকুরটা বা বিড়ালটা যদি সম্ভব হয় এই 10 দিন তাকে আমরা জামাই আদর করে খাওয়ায় টাওয়ায় রাখবো, যেন নিজে মানে কেউ মানে অন্য কোনো কারণে মারা না যায় বা এই বাড়ি ছাড়া চলে না যায়। এগুলো অনেক প্র্যাকটিক্যাল আমাদের নলেজ আছে। আমার নিজের ছেলের জন্য এরকম একবার করছিলাম। বাচ্চা আমার ছেলেকে এরকম একটা বিড়াল কামড় দিছিল। তারপর ওই বিড়ালটাকে আমরা ওই লোককে টাকা দিয়ে বিড়ালকে খাবার পাঠায় পাঠায় 10 দিন পর্যন্ত অবজার্ভ করছিলাম। তাহলে বিড়াল ওই বিড়ালটা বা কুকুরটা যদি 10 দিনের মধ্যে মরে না যায় বা অ্যাবনর্মাল কোনো সাইন শো না করে, তাহলে আর ভ্যাকসিনের প্রয়োজন নাই। নাম্বার 2, if the biting animal cannot be traced or identified, যদি এরকম হয় যে আমি তো বিড়ালটাকে অবজার্ভ করতে পারলাম না, বা রাস্তার যদি হয় বা তাকে খোঁজ খবর করা সম্ভব না, কোন বিড়াল কোনকে কামড় দিছে বাচ্চাও বলতে পারলো না বা মানুষও বলতে পারলো না, ট্রেস করা গেল না বা আইডেন্টিফাই করা গেল, তাহলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে দিতে হবে। নাম্বার 3, আনপ্রোভোকড বাইটস, যে কামড়টা প্রভোকেটেড না, মানে তাকে উস্কানি দিয়ে কামড় নেওয়া হয় না, বিনা উস্কানিতে যদি কামড় দেয় সেটা খারাপ। একটু এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যদি কুকুরটা মনে করো বাচ্চা দিচ্ছে, হুম, তার তখন তো সে এমনি একটু অ্যাগ্রেসিভ থাকে। ওই বাচ্চা কুকুর মানে বাচ্চা নিয়ে কুকুরটা বসে রয়েছে, তাকে যদি বাচ্চা অন্য মানুষ যায় খোঁচাখুচি করে, তখন সে কিন্তু নিজে এমনি কামড় দিতে আসবে, ওইটা হয়ে যাবে প্রভোকেটিং। হ্যাঁ, অথবা মনে করো একটা বিড়ালে তুমি চেপা পিঠা বানাইতেছো বা তোমার মাছের, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাহলে আর ভ্যাকসিনের প্রয়োজন নাই, কারণ এটা প্রভোকেটিং। আর যদি আনপ্রভোকেটিভ হইতো, মানে এমনি এমনি তুমি ডিস্টার্ব করছো না, ভালো হঠাৎ করে কুকুর বা বিড়াল আসে এমনি কামড় দিল, তাহলে হলো আনপ্রভোকেটেড বাইটস, তখন ভ্যাকসিন লাগবে। নাম্বার 4, ল্যাবরেটরি টেস্ট যদি পজিটিভ হয়, আমরা সাধারণত ওই তোমার যে যে কুকুর বা বিড়াল কামড় দিছে তার তাকে হিউম্যানলি কিল করার পরে তার ব্রেনটা ল্যাবরেটরিতে পাঠানো হয়। কোনো যদি নেগেটিভ বডি পাওয়া যায় তাহলে বোঝা গেল পজিটিভ, তাহলে তো দিতেই হবে। নাম্বার 5 হচ্ছে অল বাইটস বাই ওয়াইল্ড অ্যানিমেল, যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল হয় তাহলে তো আমরা ট্রেস করতে পারবো না জঙ্গলে কোন প্রাণী মনে করো কামড় দিল। হ্যাঁ, শিয়াল হতে পারে, নেকড়ে বা কোনো খেক শিয়াল, হায়েনা, এই জাতীয় সাধারণত আমরা যে কার্নিভেরাস টাইপের যে অ্যানিমেলগুলো যদি কামড় দেয় তাহলে অবশ্যই দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। If the animal is apparently healthy, it should be kept under observation for 10 days, আগে যে কথাটা বলতেছিলাম। 6 নাম্বার পয়েন্ট, এক্সপোজার টু রোডেন্টস বা রেবিটস বা হেয়ার, আমরা বলি যে ইঁদুরে বা চিকায় যদি কামড়ে তাহলে কি করব, এটুকু কিন্তু প্রায় তোমরা এইগুলাই বেশি প্রবলেমগুলো হয়। এই সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে যে সম্ভাবনা আছে আবার নাইও, রিপোর্টেড এগুলা যে টিকা বা ইঁদুরে কামড় দিলে রেবিস হয়, সুতরাং এখানে কোনো ঝুঁকি নেওয়া যাবে না, অবশ্যই আমরা ভ্যাকসিন দিয়ে দিব, যেহেতু মর্টালিটি রেট অফ রেবিস ভেরি হাই, নিয়ার অ্যাবাউট 100%, সুতরাং টিকা কামড় দিলে বা ইঁদুরে কামড় দিলে আমরা ভ্যাকসিন দিয়ে দিব। আর তুমি যদি বলো যে দিতে হবে না, তখন যদি রুগীটা অন্য কোনো কারণেও মারা যায়, মনে করো হ্যাঁ কোনো পেপটিক আলসার ডিজিজ বা অন্য কোনো কারণে মারা যায় বা কোনো ব্রেন হিমোরেজেও যদি মারা যায়, তখন বলবে যে সেই যে ডাক্তার সাহেব আপনি আমাকে ভ্যাকসিন দিতে না করছিলেন, আমার কি টাকার অভাব, আপনি না করলেন কেন, এই যে আমার রুগীটা মারা গেল। সুতরাং ঝুঁকি নেওয়া যাবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভ্যাকসিন, বর্তমানে যে ভ্যাকসিনটা দেওয়া হয় এটা সেই ভ্যাকসিন দিলেও ক্ষতি নাই, সুতরাং আমরা ভ্যাকসিন দিয়ে দিতেই বলবো, মনে রেখে কথাটা। Number 7, vaccination should be considered when contact between human and bat, বাদুড় যেটা বলতেছিলাম আমরা, যদিও আমাদের এই দিকে আমাদের দেশে এই সাবকন্টিনেন্টে এই সমস্যাটা কম, ভ্যাম্পায়ার বাদুড়টা পাওয়া যায় না, তারপরে বলা হয় যে বাদুড়ের স্পর্শে গেলে অবশ্যই ভ্যাকসিনটা আমরা নিয়ে নিব। এখন কোন ধরনের ভ্যাকসিন কিভাবে অ্যাডমিনিস্টার করব আমরা, মেইনলি 2 ধরনের ভ্যাকসিন আছে। একটা ছিল নার্ভাস টিস্যু ভ্যাকসিন বা শিপ ব্রেন ভ্যাকসিন, নাও ইট ইজ অবসোলিট, এখন কিন্তু এটা নাই, মারাত্মক সাইড এফেক্ট ছিল, আমি নিজেও এটা নিছি, আমার এটা পেটের চারপাশে 14টা ইনজেকশন নিতে হয়েছিল। হ্যাঁ, এটা এখন আর নাই, খুব
সমস্যা ছিল, এটা ব্যান্ড করা হয়েছে, নাই। বর্তমানে ইউজ করা হচ্ছে এইচডিসি, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, এটাই আমরা এখন ইউজ করি। ভ্যাকসিন শিডিউলটা মনে রাখো, 4 to 6 ডোজ, ইউজুয়ালি 5 ডোজ, আমরা 5 ডোজই প্র্যাকটিস করি। 1 ml intramuscular on deltoid muscle, never be given into buttock, কোনো সময় কোমরে মাংসে দেওয়া যাবে না, কারণ আমরা জানি এখানে বিভিন্ন ধরনের নিউরোপ্লেক্সাস টেক্সাস আছে, দিলে আরো মারাত্মক সমস্যা হয়ে যাবে। ভুলেও এই ইনজেকশনটা কোমরে দিব না, ডেল্টয়েড মাসলে দিতে হবে। আর যদি বাচ্চা হয় তখন আমরা ফর চিলড্রেন আমরা এটা দিই অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই, অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই। ডোজটা দেখো, এটা মনে রাখবে, একদম ব্রেইনে মনে রাখবে, পরীক্ষার সময় লাগবে, নিজের আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে, সব সময় লাগবে। ডোজটা সাধারণত 0, 3, 7, 14 অ্যান্ড 28 ডেজ। প্রথম দিনকে 0 ধরে তার সাথে 3 যোগ করবা, তারপরে প্রথম দিন থেকে 7 যোগ করবা, প্রথম দিনের সাথে 14 যোগ করবা, তারপরে প্রথম ডোজের সাথে 28 যোগ করবা। এই 5টা ডোজ আমরা দিই। আর অনেক সময় বুস্টার ডোজটা যদি দিতে হয় 90 ডেজে আমরা বুস্টার ডোজ দিই। আরো বিভিন্ন রকমের তোমার রেজিমেন আছে, এগুলো আমার দরকার নাই। তারপর সরকারি হাসপাতাল যেগুলো আছে, হ্যাঁ, ইনফেকশাস ডিজিজ হাসপাতাল বা আইডিস এর অন্য জায়গায় আছে, গভর্নমেন্ট হাসপাতালগুলায় একটু অন্যরকম ডোজ, তাদের ডোজগুলো অন্যরকম, যেরকম ইন্ডিকেশন লেখা থাকবে সেভাবে দিতে হবে। যেমন জারেব রেজিমেন আছে, জারেব রেজিমেন, আরেকটা রেজিমেন আছে, এটার সময় ইট ইজ 4 ডোজ মাল্টি সাইট রেজিমেন প্রেসক্রাইব, 2 ডোজ ফার্স্ট ডে ফলোড বাই 1 ডোজ অন 7 অ্যান্ড 21 ডে। ওইখানে ওইটাতে 4টা ডোজ দেয়, প্রথম 2টা দিয়ে দেয় হাতে বা তোমার ওই অ্যান্টেরিয়র সাবটা খাইয়ে দিতে পারে, তারপরে পরের দিনে একটা দিবে, সপ্তম দিনে একটা, 21 দিনে একটা। এই হলো 4টা, প্রথম দিন 2টা, পরে একটা একটা করে 4টা। তা আমরা কিন্তু প্র্যাকটিস করি প্রথম যেটা বললাম 5 ডোজ রেজিম, যেটা ওইটাই আমরা দিই, ডেল্টয়েড রিজনে দিই, ভেজাল টেজাল নাই। ওটা কিনতেও পাওয়া যায়, বাংলাদেশেও প্রস্তুত হচ্ছে, এখন বিদেশেও পাওয়া যায়। আমরা এটা খুব মানে ভালো একটা কমফোর্টেবল অবস্থায় আছি। এখন দেখি একটা দুইটা কথা, প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস। যদি ভ্যাকসিন আমরা অনেক সময় ইউজ করি, যদি কুকুর বা বিড়াল কামড় নাও দেয়, আগে থেকে আমরা দিয়ে দিই প্রি এক্সপোজার, কামড় দেওয়ার আগেই। এর সাধারণত হাই রিস্ক পিপল যারা আছে, যেমন অ্যানিমেল হ্যান্ডলার, হ্যাঁ, তারপরে ওয়াইল্ড লাইফ অফিসার, তারপরে মনে করো যারা ভেটেরিনারি সার্জন টারণ যারা আছে তারা, হ্যাঁ, রিকোয়ার ভ্যাকসিনেশন অন 0, 7 অ্যান্ড 20, 3টা ডোজ তারা নিয়ে নেয় সেফটির জন্য, যারা এই পেশায় কাজ করে। এখন আমরা একটু কথা বলি রেবিজ ইন ডগস, কুকুরটা সম্বন্ধে কথা বলি। কুকুরের যদি রেবিজ হয় তার কি লক্ষণ দেখবো আমরা, এটাও বুঝতে হবে। এই আমাদের সমাজে তো কুকুর আছে, আমরা কুকুরের পাশাপাশি থাকি। ক্লিনিক্যাল পিকচার অফ রেবিজ ইন ডগস, 2 ধরনের তোমার সিমটম পাওয়া যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ফিউরিয়াস রেবিস, যেটাকে আমরা বলি ম্যাড ডগ সিনড্রোম, পাগলা কুকুর যেটাকে বলি। এটা মানে একটু ভিগোরাস টাইপের হয়ে যায়। এর কিছু লক্ষণ দেখা যায় ফিউরিয়াস টাইপের মধ্যে। চেঞ্জ ইন বিহেভিয়ার অফ ডগ, সে কি হয়, সে বিকাম তোমার অ্যাগ্রেসিভ, বাইটস উইদাউট প্রভোকেশন, খুঁচা টুচা দিলা না, এমনি আসা ভালো মানুষ কিন্তু বৈশা রয়েছে, সে এসে কামড় দিয়ে ফেললো। তারপরে সে তোমার ইট অ্যান্ড বাইট আনইউজুয়াল অবজেক্ট, যেমন কিছু অস্বাভাবিক জিনিস আছে সাধারণত সে এগুলো খায় না, যেমন কাপড় বা কাদা মাটি খড় খুঁটা, এগুলো কামড়া নিয়ে কামড়াতে থাকে, তাহলে বুঝতে হবে কুকুরটা সম্ভবত রেবিস হয়েছে। আরেকটা ক্যারেক্টার হচ্ছে রানিং অ্যামাক, দৌড়াদৌড়ি করে থাকে, ওয়ান্ডার এইমলেসলি, এদিক সেদিক তোমার ছুটাছুটি করে থাকে, এদিকে যায় এদিকে যায়, কোথায় যাচ্ছে ঠিক নাই, বাড়ি ঘর ভুলে যায়, এটা হচ্ছে রানিং অ্যামাক। তারপর চেঞ্জ ইন ভয়েস, কুকুরটা গলা ভেঙে যাবে, শর্ট শর্ট কর্কশ হয়ে যাবে। আর এক্সেসিভ স্যালাইভেশন। তারপরে প্যারালাইসিস লিডিং টু কমা অ্যান্ড আলটিমেটলি ডেথ। আরেকটা টাইপ আছে ডাম রেবিস, বুবা হয়ে যায়। ওটা যেরকম ফিউরিয়াস হয়ে গেল, ম্যাড একদম মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, এখানে উল্টা, দি ডগ উইথড্র ইটসেলফ ফ্রম বিইং সিন অর ডিস্টার্বড, তাকে যেন কেউ না দেখে, কেউ ডিস্টার্ব না করে, সেজন্য সে নিজেকে গুটায় নেয়, অন্য একটা বাড়ির কোনায় চলে যায়। আমি এরকম বেশ কয়েকটা কুকুর দেখছি, সে তার নর্মাল বাড়ি ঘর ছাড়া বাড়ি ঘরে কোনায় একটা জায়গায় যায় বসে থাকে। আফটার এ স্টেজ অফ স্লিপিনেস অ্যান্ড ডাইজ ইন অ্যাবাউট 3 days, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত কুকুরটা 3 দিনের মধ্যেই মারা যায়। হ্যাঁ,
এইগুলা তাহলে আমরা খুব খেয়াল করে আমরা এই কথাগুলো একটু মনে রাখবো প্লিজ, যে কখন কখন বিশেষ করে ভ্যাকসিন দিতে হয়, কাদের ভ্যাকসিন দিতে হয় আর কাদের দিতে হবে না। তারপর আমরা বললাম যে ফিউচার, হ্যাঁ ফিউচারটা অনেক সময় দিতে হবে না, দিলে যদি দিতেই হয়, সেলাই যদি করতেই হয়, তাহলে কি হয়ে করব, এগুলো এই প্রিকশনগুলো আমাদের মনে রাখতে হবে। খুব সুন্দর করে এগুলো মনে রাখবা। তার মানে আজকে এই পর্যন্তই থাক, বেশি লম্বা করলে আবার ভালো লাগে না তোমাদের। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজ করে পাঠাবা, আমি আবার ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব।